শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 24 জুন বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ধর্মীয় গুরুত্ব অক্ষুণ্ণ রেখেই মহরম সম্পন্ন করতে তৎপর প্রশাসন, বললেন অভিষেক জৈন। হাইলাকান্দিতে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উদযাপনের প্রস্তুতি শুরু হাইলাকান্দি প্রশাসনের। মালিডহর থেকে গেমন সেতু অংশ বিধ্বস্ত, সংস্কার চেয়ে কাটিগড়ার সার্কল অফিসারের হস্তক্ষেপ চাইলেন মানুষ। রামকৃষ্ণনগরে পুলিশের অভিযানে বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার বিদেশি মদ, অবৈধ পাচার চক্রের সন্ধানে তদন্ত অব্যাহত। 29 লোকসভায় নির্ণায়ক হবে উত্তর পূর্বাঞ্চল, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের। যত তাড়াতাড়ি পারেন পালান, অনুপ্রবেশকারীদের বার্তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বরাকে স্থায়ী হাইকোর্ট বেঞ্চের দাবিপত্র গৌহাটি হাইকোর্টে পাঠালো বিচার বিভাগ। এবার মধ্যপ্রদেশে জমি কেলেঙ্কারি, নাম জোড়ালো মুখ্যমন্ত্রীর পরিবারের। শামকানুর জামিন আবেদনে রাজ্য সরকারকে নোটিশ সুপ্রিম কোর্টের। 2027 সালের হজের আবেদন গ্রহণ শুরু। প্রবল বৃষ্টিতে টিলাদোসে উদারবন মধুরা সড়কে যান চলাচল ব্যাহত। উজবেকিস্তানকে উড়িয়ে দিল পর্তুগাল, জোড়া গোল রোনাল্ডোর। নকআউটের স্বপ্ন বাঁচিয়ে রাখল গানা, ইংল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র। কঙ্গোকে হারিয়ে নকআউট নিশ্চিত করল কলম্বিয়া। নকআউটের আশায় ক্রোয়েশিয়া, পানামাকে হারিয়ে গুরুত্বপূর্ণ জয়। বর্ষার শুরুতেই স্তব্ধ মুম্বাইয়ের জনজীবন, হাঁটু সমান জলে থমকে বাণিজ্য নগরী। এবং সর্বশেষ খবরটি হলো ছবি তোলার উসিলায় হাতে ধাক্কা, প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে হবু স্বামীকে খুন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবারে শুনুন বিস্তারিত খবর। শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবছর হাইলাকান্দি জেলায় মহরম উদযাপনের প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। তাজিয়া মিছিলে অস্ত্র প্রদর্শনের পর সম্পূর্ণ নিষেধাজ্ঞা, প্রশাসনের কাছ থেকে পূর্বানুমতি গ্রহণ এবং লিখিত অঙ্গীকারপত্র জমা দেওয়া সহ একাধিক নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। জেলা শাসকের সম্মেলন কক্ষে মহরম উদযাপন কমিটির প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্তগুলির কথা জানানো হয়। জেলা শাসক অভিষেক জৈনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। মহরম উপলক্ষে প্রশাসনের এটি ছিল তৃতীয় সমন্বয় বৈঠক। বৈঠকে পুলিশ সুপার অমিতাভ সিনহা জানান, এবছর তাজিয়া মিছিল বের করতে হলে সংশ্লিষ্ট আঞ্চলিক কমিটিগুলিকে প্রশাসনের কাছে লিখিত আন্ডারটেকিং জমা দিয়ে অনুমতি নিতে হবে। পাশাপাশি মিছিলে তলোয়ার, দা বা অন্য কোনো ধারালো অস্ত্র প্রদর্শনের অনুমতি দেওয়া হবে না। তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিটি মহরম উদযাপন কমিটিকে নিশ্চিত করতে হবে যে তাদের শোভাযাত্রায় কোনো ধরনের মারাত্মক অস্ত্রবহন বা প্রদর্শন করা হবে না। অতীতের কিছু ঘটনার প্রেক্ষিতে এবছর বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে ঐতিহ্যগতভাবে ব্যবহৃত লাঠির আকারও সীমিত রাখা হবে। বড় লাঠির পরিবর্তে ছোট আকারের লাঠি ব্যবহারের উপর জোর দিয়েছে প্রশাসন। জেলা শাসক অভিষেক জৈন বলেন, মহরমের ধর্মীয় গুরুত্ব অক্ষুণ্ণ রেখেই উৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। আইন শৃঙ্খলা রক্ষায় সর্বত্র কড়া নজরদারি রাখা হবে। তিনি আরও জানান, উদযাপন কমিটিগুলি প্রশাসনের নির্দেশিকা কতটা মেনে চলছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং কোনো ধরনের নিয়ম লঙ্ঘন বরদাস্ত করা হবে না। বৈঠকে উপস্থিত মহরম উদযাপন কমিটির প্রতিনিধিরা প্রশাসনের নতুন নির্দেশিকাকে স্বাগত জানিয়ে শান্তিপূর্ণভাবে উৎসব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি অতীতে বিভিন্ন মিছিলে দেখা যাওয়া অস্ত্রের উৎস নিয়েও আলোচনা হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রশাসন ও কমিটিগুলির মধ্যে সমন্বয় আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়। উল্লেখ্য, আগামী 26 জুন দেশের অন্যান্য অংশের সঙ্গে হাইলাকান্দি জেলাতেও মহরম পালিত হবে। পরবর্তী খবরটি হল, বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবিকে ঘিরে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আসাম সরকারের বিচার বিভাগ গত 17 জুন এই সংক্রান্ত একটি আবেদনপত্র গৌহাটি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে পাঠিয়েছে। বিচার বিভাগের যুগ্ম সচিব হিটলার পেগু স্বাক্ষরিত এক সরকারি পত্রে জানানো হয়েছে, শিলচরের বাসিন্দা তথা প্রাক্তন অধ্যাপক ও অধ্যক্ষ দিলীপ কুমার দে গত 21 এপ্রিল বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবিতে একটি ইমেইল পাঠান। পরে মুখ্য সচিবের কার্যালয়ের মাধ্যমে সেই আবেদন বিচার বিভাগের কাছে পৌঁছায়।
সরকারি পত্রে ওই আবেদন এবং সংশ্লিষ্ট নথিপত্র গৌহাটি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনীয় বিবেচনা ও পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্যই এই আবেদনপত্র পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবি উঠছে। এই দাবির পক্ষে বিভিন্ন সামাজিক সংগঠন, আইনজীবী মহল, শিক্ষাবিদ এবং সাধারণ নাগরিকরা সরব রয়েছেন। এমন প্রেক্ষাপটে সাম্প্রতিক এই সরকারি পত্রকে সেই দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে একটি তাৎপর্যপূর্ণ প্রশাসনিক অগ্রগতি হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। যদিও স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবু দাবিপত্রটি আনুষ্ঠানিকভাবে গৌহাটি হাইকোর্টের কাছে পাঠানোয় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। পরবর্তী খবরটি হল, শামকানুর জামিন আবেদনে রাজ্য সরকারকে নোটিশ সুপ্রিম কোর্টের। আসামের সাংস্কৃতিক জগতের অন্যতম পরিচিত মুখ জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শামকানু মহন্তের জামিন আবেদন নিয়ে আসাম সরকারকে জবাব দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মামলাটির শুনানি চলাকালীন শীর্ষ আদালত রাজ্য সরকারের কাছে নোটিশ জারি করে এবং আগামী জুলাই মাসের শেষ সপ্তাহে পরবর্তী শুনানির দিন ধার্য করে। বিচারপতি বিবি নাগারত্না এবং বিচারপতি জয়মাল্য বাগচির সমন্বয়ে গঠিত বেঞ্চের সামনে শামকানু মহন্তের পক্ষ থেকে গৌহাটি হাইকোর্টের 29 মের জামিন আবেদন খারিজের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করা হয়। শুনানির সময় আদালত জানতে চায়, জামিন পেলে মহন্তের পলাতক হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা। মহন্তের পক্ষে উপস্থিত জ্যেষ্ঠ আইনজীবী সিদ্ধার্থ দাবি করেন তার মক্কেলের পালিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই। আদালতে তিনি বলেন, এটি জলে ডুবে মৃত্যুর ঘটনা, আমার মক্কেলের পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তার কাছে বিপুল অর্থও নেই, এমনকি তার পাসপোর্টও আদালতের কাছে জমা রয়েছে। প্রায় 9 মাস ধরে বিচার বিভাগীয় হেফাজতে থাকা শামকানু মহন্ত শুরু থেকেই দাবি করে আসছেন যে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তার বক্তব্য, জুবিন গর্গের মৃত্যু কোনো ষড়যন্ত্রের ফল নয়, বরং এটি একটি দুর্ঘটনাজনিত ডুবে মৃত্যুর ঘটনা। উল্লেখ্য, 2025 সালের 1 অক্টোবর শামকানু মহন্তকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি বিচার বিভাগীয় হেফাজতেই রয়েছেন। মামলায় দায়ের হওয়া চার্জশিটে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক গুরুতর ধারায় অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র, খুন, প্রমাণ নষ্ট করা, চাঁদাবাজি, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের মতো অভিযোগ। এর আগে গুয়াহাটির ফাস্ট ট্র্যাক আদালত এবং পরে গৌহাটি হাইকোর্ট তার জামিন আবেদন খারিজ করে দেয়। হাইকোর্ট পর্যবেক্ষণ করে যে তদন্তে সংগৃহীত প্রাথমিক তথ্য প্রমাণ থেকে অভিযোগ প্রমাণিত ষড়যন্ত্রে মহন্তের সম্পৃক্ততার ইঙ্গিত মিলেছে। পাশাপাশি আদালত মনে করে জামিন পেলে তিনি পলাতক হতে পারেন অথবা সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। অন্যদিকে মহন্তের পক্ষের দাবি, তদন্তকারী সংস্থার হাতে তার পাসপোর্ট ও ভ্রমণ সংক্রান্ত নথিপত্র রয়েছে, ফলে দেশ ছেড়ে পালানোর প্রশ্নই ওঠে না। তিনি দীর্ঘদিন ধরে হেফাজতে রয়েছেন এবং তদন্ত অনেকটাই সম্পন্ন হয়েছে বলে তার আইনজীবীরা আদালতে যুক্তি তুলে ধরেন। এখন সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানির দিকে নজর রয়েছে। আসাম সরকার তাদের অবস্থান স্পষ্ট করার পরে শীর্ষ আদালত শামকানু মহন্তের জামিনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আইনি মহলের ধারণা। পরবর্তী খবরটি হল, মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে বড়সড় জমি কেলেঙ্কারির অভিযোগকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধী কংগ্রেসের অভিযোগ, মুখ্যমন্ত্রী মোহন যাদব ক্ষমতায় আসার পর তার পরিবারের সদস্যরা উজ্জয়িনীর মহাকাল মন্দির সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণ জমির মালিক হয়েছেন এবং পরবর্তীতে ওই এলাকাগুলিতে একাধিক সড়ক ও উন্নয়নমূলক প্রকল্প ঘোষণার ফলে জমির মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একটি জাতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, 2023 সালের ডিসেম্বর মাসে মোহন যাদব মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তার পরিবারের সদস্যদের নামে উজ্জয়িনী ও সংলগ্ন এলাকায় 137টি প্লট মিলিয়ে মোট 168টি জমির মালিকানা নথিভুক্ত হয়েছে। সদস্যরা গুরুত্বপূর্ণ এলাকায় জমি কিনেছেন। বিরোধীদের দাবি, যেসব এলাকায় তাদের জমি রয়েছে সেসব এলাকাতেই পরবর্তীতে সড়ক ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ঘোষণা করা হয়েছে, যার ফলে জমির বাজার মূল্য দ্রুত বেড়ে গেছে। মধ্যপ্রদেশ কংগ্রেস সভাপতি জিতু পাটওয়ারি এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, উজ্জয়িনীতে মহাকাল মন্দির সংলগ্ন সম্পত্তি নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত হওয়া প্রয়োজন। ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি তুলেছে কংগ্রেস। দলের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত কোনো বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের আবেদন জানানো হয়েছে, যাতে অভিযোগের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা যায়। তবে মুখ্যমন্ত্রী মোহন যাদবের ঘনিষ্ঠ মহল এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
তাদের দাবি, জমি ক্রয় বিক্রয়ের সমস্ত প্রক্রিয়া আইনসম্মতভাবে সম্পন্ন হয়েছে এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর তার পরিবারের সদস্যরা কোনো নতুন জমি কেনেননি। সংশ্লিষ্ট জমিগুলির অধিকাংশই তার মুখ্যমন্ত্রী হওয়ার আগেই ক্রয় করা হয়েছিল বলে দাবি করা হয়েছে। পরবর্তী খবরটি হল 2027 সালের হজের আবেদন গ্রহণ শুরু। ভারত সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ভারতীয় হজ কমিটির 22 জুনের নির্দেশ অনুসারে 2027 সালের পবিত্র হজ পালনের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী 20 জুলাই পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। হজে ইচ্ছুক আবেদনকারীরা ভারতীয় হজ কমিটির ওয়েবসাইট অথবা হজ সুবিধা মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়সীমার পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। জানা গেছে, জুলাই মাসের শেষ সপ্তাহে তথ্য প্রযুক্তি নির্ভর লটারির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীদের তালিকা প্রকাশ করা হবে। নির্বাচিতদের আগামী 10 আগস্টের মধ্যে 1,52,300 টাকা অগ্রিম জমা দিতে হবে। আবেদনের সঙ্গে বৈধ ভারতীয় পাসপোর্ট, পাসপোর্ট সাইজের ছবি, ব্যাংক পাসবুক বা বাতিল চেক এবং ঠিকানার প্রমাণপত্রের স্ক্যান কপি জমা দিতে হবে। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 31 ডিসেম্বর 2027 পর্যন্ত বৈধ থাকতে হবে। হজ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদন জমা দেওয়ার পর তা বাতিল করা, নিরুৎসাহিত করা হয় এবং বিদ্যমান নিয়ম অনুযায়ী জরিমানার বিধান থাকতে পারে। তাই আবেদনকারীদের সকল নিয়মাবলী ভালোভাবে পড়ে ও বুঝে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হল, অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুম্বাইয়ে পা রেখেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। তবে বর্ষার আগমনী বার্তা বয়ে আনলো এক চরম দুর্ভোগ। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া অবিরাম ভারী বর্ষণে আজ সকাল থেকে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে দেশের আর্থিক রাজধানী। প্রবল বৃষ্টির জেরে শহর জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার মুম্বাইয়ে বর্ষার প্রবেশ ঘটেছে, যা স্বাভাবিক সময়ের চেয়ে 13 দিন বিলম্বে। বর্ষা ঢোকার সঙ্গে সঙ্গেই আজ ভোর 4টে নাগাদ মুম্বাই ও ফাল্গুনের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়। পূর্বাভাস ছিল প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও অতি ভারী বৃষ্টির। পরবর্তীতে সকাল 7টা নাগাদ সেই সতর্কতাকে অরেঞ্জ অ্যালার্টে নামিয়ে আনা হয়। মুম্বাই ছাড়াও থানে, রায়গড় ও সিন্ধুদুর্গের মতো জেলাগুলিতেও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরবর্তী খবরটি হল, প্রবল বৃষ্টিতে টিলাদোসে উদারবন মধুরা সড়কে যান চলাচল ব্যাহত। উদারবন কেন্দ্রের চণ্ডীঘাট বাগান এলাকায় প্রবল বৃষ্টিপাতের জেরে বড় ধরনের টিলাদোসের ঘটনা ঘটেছে। দোষের ফলে উদারবন মধুরা সড়কের পর বিপুল পরিমাণ মাটি ও পাথর জমে পড়ে, যার কারণে সড়কটি সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। জানা গেছে, মঙ্গলবার রাত পর ভারী বৃষ্টির কারণে পানগ্রাম জিপির নগর এলাকার চণ্ডীঘাট পিডব্লিউডি সড়কে ধস নামে। এর ফলে মধুরা ও পার্শ্ববর্তী এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়। স্কুল কলেজের পড়ুয়া, কর্মজীবী মানুষ এবং সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পানগ্রাম জিপির সভানেত্রী সুপ্রীতি কাঙ্গাতি। তিনি সঙ্গে সঙ্গে স্থানীয় বিধায়কের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতির কথা জানান। বিধায়কের তৎপরতায় অবিলম্বে উদ্ধার ও রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়। পরবর্তী খবরটি হল, ছবি তোলার উসিলায় হাতে ধাক্কা, প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে হবু স্বামীকে খুন। পুনের ঐতিহাসিক লোহাগড় দুর্গে বেড়াতে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হয় 25 বছর বয়সী কেতন বিশাল আগরওয়ালের। প্রথমে ঘটনাটিকে দুর্ঘটনা বলে মনে করা হলেও এটি ছিল এক ঠান্ডা মাথার সুপরিকল্পিত হত্যাকাণ্ড। পুনে পুলিশের সাম্প্রতিক তদন্তে উঠে এসেছে এমনই এক শিউরে ওঠা তথ্য। পুলিশ জানিয়েছে, কেতনকে 350 ফুট গভীর খাদে টেনে ফেলে খুন করেছেন তার বাগদত্তা শিয়া গুয়েল এবং শিয়ার প্রেমিক চেতন চৌধুরী। গত 19 জুনের এই ঘটনাকে প্রথমে অসাবধানতাবশত মৃত্যু মনে করা হলেও ডিজিটাল প্রমাণের ভিত্তিতে পুলিশ আসল রহস্য উদ্ঘাটন করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিবারের পছন্দে আগামী মাসে জয়পুরে দুমদাম করে কেতন ও শিয়ার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু শিয়া এই বিয়েতে একদমই রাজি ছিলেন না, কারণ তিনি চেতনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। কেতনকে নিজেদের সম্পর্কের খাঁটা মনে করে তাকে পদ থেকে সরাতে এই খুনের শখ কষেন তারা। গত 19 জুন শিয়ার জন্মদিন উদযাপনের বাহানায় কেতনকে লোহাগড় দুর্গে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ছবি তোলার উচিলায় পিছন থেকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, কেতনকে 350 ফুট গভীর উপত্যকায় ঠেলে ফেলে খুন করেছেন তার বাগদত্তা শিয়া গুয়েল এবং শিয়ার প্রেমিক চেতন চৌধুরী। গত 19 জুনের এই ঘটনাকে প্রথমে অসাবধানতাবশত মৃত্যু মনে করা হলেও ডিজিটাল প্রমাণের ভিত্তিতে পুলিশ আসল রহস্য উদ্ঘাটন করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিবারের পছন্দে আগামী মাসে জয়পুরে দুমদাম করে কেতন ও শিয়ার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু শিয়া এই বিয়েতে একদমই রাজি ছিলেন না, কারণ তিনি চেতনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন।
তদন্তে আরও প্রকাশ পেয়েছে যে এটি কেতনকে মারার প্রথম চেষ্টা ছিল না। এর আগে 14 জুন সাপের ভয় দেখিয়ে কেতনকে পাহাড়ি উপত্যকায় ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেবার পরিকল্পনা ব্যর্থ হয়। শুধু তাই নয়, বিয়ের আগে শিয়া ও কেতনের বালি ভ্রমণের কথা ছিল, কিন্তু সেই ট্রিপ বাতিল করতে শিয়া একটি হোটেলের শৌচাগারে নিজের পাসপোর্ট ছিঁড়ে ফেলে দেন এবং পরে দাবি করেন যে সেটি হারিয়ে গিয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিয়া তথ্য গোপন করার চেষ্টা করলে সন্দেহ দানা বাঁধে। এরপর শিয়ার মোবাইল ফোনের কল রেকর্ড এবং সোশ্যাল মিডিয়া ঘেটে এই খুনের চক্রান্তের অকাট্য প্রমাণ পায় পুলিশ। এই ঘটনায় মূল 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে পুলিশ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।